আহা, অনেকটা দেরি হয়ে গেল। কি করবো বলতো, ট্রেনটা যদি এখানে এত লেট করে। আমাদের পৌঁছানোর কথা ছিল বিকেলে, কিন্তু এখন তো দেখছি 8টা বেজে গেছে। আর কয়েকটা স্টেশন পরেই নারায়ণগঞ্জ, 9টার মধ্যে আশা করি পৌঁছে যাব। আর খিদে পেয়েছে না, এর থেকে বেশি হলে আর রক্ষে নেই। সমরেশ অনেক করে বলেছিল জানিস তো আগের দিন যেতে, কেন যে এলাম না সেটাই এখন ভাবছি। বন্ধুদের গ্রুপের মধ্যে আমরা দুজনেই যাচ্ছি, আর কেউ আসতে পারছে না। কি করব বল, অফিসের মিটিং আর তোর কাজটা এমনভাবে পড়ে গেছিল, সেটা না করলেও নয়। সেই ছোট্টবেলার বন্ধু আমরা, আমরা না বন্ধুর বিয়েতে থাকলে হয়। এতক্ষণ পরে ট্রেনটা আবার চলতে শুরু করেছে। যা ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, এই জন্যই যত সমস্যা। কিছুক্ষণ আগে ট্রেনটা 20 মিনিটের মতোই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, কিন্তু কিছুটা যাওয়ার পর হঠাৎ করে ট্রেনটা আবারও ঝাঁকুনি খেয়ে থেমে যায়। আবার কি হলো, কি হলো বলতো? যা বাবা! ট্রেনের মধ্যে বসে থাকা প্যাসেঞ্জারগুলো হই হই করতে শুরু করলো। এই কি ব্যাপার বলতো, আবার যে থেমে গেল? না তো দেখি কি হলো। আর একটা প্ল্যাটফর্ম পরেই তো প্রতাপগঞ্জ, দরকার হলে না হয় হেঁটেই চলে যাব, আর ভালো লাগছে না। ব্যাগে তো ছাতা আছে। ঠিকই বলেছিস, হেঁটে চলে যাব, চ। প্রতাপ কিছু দূর এগিয়ে যায় ট্রেনের কামরায়। হঠাৎ একজন ভদ্রলোক বলে ওঠে, উহ, একটা তার ছিঁড়ে পড়ে আছে লাইনের ওপর। কি যে সমস্যা! এই বৃষ্টির রাতে আরো কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। প্রতাপ ফিরে এসে অরুণকে সে কথা বলতেই অরুণ বলে উঠল, এই আমার সঙ্গে ছাতা আছে, চল তো। লাইন ধরে গিয়ে প্রতাপগঞ্জ প্ল্যাটফর্মেই উঠবো, সেখান থেকে কোনো মতে চলে যাব, ওই হেঁটেই চলে যাব, কি বল? হ্যাঁ, সেটাই ভালো হবে। চল চল চল। এমন সময় অরুণের ফোনে আবারও ফোন আসে। ফোন ধরতেই ওপার থেকে সমরেশ বলে ওঠে, কি রে, তোদের জন্য কখন থেকে অপেক্ষা করে আছি। তোরা কখন আসবি? দেখ, তোদের না নিয়ে কিন্তু আমি বিয়ে করতে যাব না। আরে মাঝ রাস্তায় যদি ট্রেন দাঁড়িয়ে যায় আমরা কি করব বলতো? ট্রেনের তার ছিঁড়ে রেল লাইনের ওপর পড়ে আছে। এখন বাজে 8:30, 10টার সময় গাড়ি ছাড়বো। তাড়াতাড়ি আয় তোরা। চিন্তা করিস না, আমরা হেঁটে যাওয়ারই চেষ্টা করছি। রেল লাইন ধরে হেঁটে এলে বড়জোর 20 মিনিট লাগবে, খুব একটা দূরে নয়। তাড়াতাড়ি চলে আয়, আমি প্ল্যাটফর্মের কাছে এগিয়ে যাই, তাহলে তোদের সুবিধা হবে। আয় আয় আয়, চটপট আয়। এই আমরা তো ভিজে যাবো রে, পোশাক চেঞ্জ করতে হবে কিন্তু ভাই। ঠিক আছে, তোদের গাড়িতে তুলে নিয়ে চলে আসবো আমি। দেরিতে লগ্ন, 10টার আগে বেরোলে যথেষ্ট টাইম আছে। আমার বাড়ি থেকে চারুর বাড়ি খুব একটা দূরে নয়, মাত্র ওই আধ ঘন্টা। তোরা তাড়াতাড়ি বেরিয়ে পড়, একটু লম্বা লম্বা পা ফেলে হাঁটবি। আমি এক্ষুনি যাচ্ছি প্ল্যাটফর্মের সামনে। হ্যাঁ, তাড়াতাড়ি, একদম লেট করবি না। সমরেশের কথা শুনে প্রতাপ আর তরুণ ট্রেন থেকে নেমে রেল লাইন ধরে হাঁটতে শুরু করে। রেল লাইনের দুধারে ঘন ঝোপলতা গুলময় ভর্তি, চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই চমকানোর আলোতে তারা রেল লাইন ধরে হাঁটতে শুরু করেছে। হঠাৎ অরুণ বলে, প্রায় 30 মিনিট ধরে হাঁটছি, কিরে প্ল্যাটফর্ম কোথায়? প্রথমবার তো, তাই মনে হয় একটু দূর দূর লাগছে। এই তাড়াতাড়ি চল, সামনে ওই তো দূরে একটা আলো দেখা যাচ্ছে না, দেখ দেখ। এমন সময় হঠাৎ করে আশেপাশের কোনো জায়গা থেকে একটা কুকুরের কান্না ভেসে এলো। সেই রাতে কুকুরের কান্নাটাও যেন বিভৎস শোনাচ্ছিল। চারদিকে ঝিঝি পোকার ব্যাঙের ডাক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিল সবকিছু। গাটা কিরকম যেন করছে জানিস তো। সত্যি কথা বলতে আমার ভীষণই ভয় লাগছে। শহরের দিকে এইসব কিছুই থাকে না, চারিদিকে আলো, এখানে তো শুধুই অন্ধকার। গ্রামের দিকে মানুষ থাকে কি করে রে? দুজনেই সতর্ক দৃষ্টিতে চারপাশে তাকিয়ে আবারও হাঁটতে শুরু করে। এমন সময় কাছে কোথাও একটা জোরে বাজ পড়ে, আর তার কান ফাটা আওয়াজে অরুণ আর প্রতাপ রেল লাইনের উপর বসে পড়ে। কাছে কোথাও বাজ পড়লো, কি বিভৎস! ওই দেখ, একদম দূরে একটা গাছে বাজ পড়েছে, গাছটা দাউ দাউ করে জ্বলছে। অরুণ আর প্রতাপ তাকিয়ে দেখল দূরে কোনো গাছে বাজ পড়েছে, সেটা তখন দাউ দাউ করে জ্বলছে। এরকম দৃশ্য ওরা আগে কখনো দেখেনি।
কি ভয়ঙ্কর! স্টেশনের কাছেই মনে হয় বাসটা পড়েছে, জানিস তো? ওই ওই আলোতে দেখ, স্টেশনটা দেখা যাচ্ছে। অরুণ আর প্রতাপ আস্তে আস্তে এগিয়ে যায় স্টেশনের ওপরে। স্টেশনটা অন্ধকার, কেউ নেই। তখনও এক নাগারে বৃষ্টি হচ্ছে, আর একটা পোড়া গন্ধ বাতাসে ভেসে আসছে। অমরেশ গাড়ি নিয়ে এসেছে নাকি কি জানি, চল তো দেখি। অরুণ আর প্রতাপ স্টেশনের বাইরে এসে দেখে কোথাও কিছু নেই, অন্ধকার। এই, কি করি বলতো? দাঁড়াবো না এগিয়ে যাব? ওই তো দেখ, দূর থেকে একটা গাড়ি আসছে, একটা গাড়ি আসছে বলে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, সাদা গাড়ি, ওটাই তো। গাড়িটা স্টেশনের সামনে এসে দাঁড়ায়। গাড়িটা যেন কিরকম একটা লাগছে, একটু কালো, যেন কালো ছাই বা কালো কিছু গাড়ির ওপরে পড়েছে। গাড়ি থেকে মুখ বের করে সমরেশ বলে, তাড়াতাড়ি আয়। দুজনে উঠে পড়লে গাড়িটা চলতে শুরু করে। সামনে বসে আছে সমরেশ, পেছনে ওরা দুজন। একটা ড্রাইভার গাড়ি চালাচ্ছে। তোরা অনেক দেরি করে ফেললি রে। বিয়ে করবে বলে ছেলে পাগল হয়ে যাচ্ছে। আর বিয়ে? কেন রে, এইভাবে বলছিস কেন? সমরেশ কিছু বলল না। অরুণ লক্ষ্য করে গাড়ির ভেতর থেকে রাস্তার ধারে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে একটা সাদা রঙের গাড়ি, আর সেই গাড়ি থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে। আরে, এই গাছটাতেই তাহলে তখন বাজ পড়েছিল? হ্যাঁ, এই গাছটাতেই বাজটা পড়েছিল, আর তাতেই তো। চুপ করে যায় সমরেশ। চল এবার বাড়িতে যাই, চেঞ্জ করে তোর সাথে যাব, যা ভিজে গেছি। হ্যাঁ, এই তোর কথা শুনে তোকে একটু অন্যমনস্ক মনে হচ্ছে, কি হয়েছে রে? কিছু না। চলে এলাম তো। আরে, এত দূরে গাড়িটাকে থামালি কেন? আমি আর যাব না, তোরা যা। ঘরে বড়রা আছে, তাড়াতাড়ি জামা কাপড় পাল্টে চলে আসিস, কেমন? একদম দেরি করিস না, যা। অরুণ আর প্রতাপ গাড়ি থেকে নেমে সমরেশের বাড়ির দিকে যায়। বাড়ির কাছে গিয়ে অরুণ একবার পেছন ঘুরে তাকিয়ে দেখে কোথাও কোনো গাড়ি নেই। একটু অবাক হলেও অতটা খেয়াল করে না, ঘরে ঢুকে যায়। কিছুক্ষণ পর তারা দুজনে আসে পোশাক পাল্টে। যখন বাড়ির বাইরে আসে তখন দেখে দূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আরে তাড়াতাড়ি চল, আবার বৃষ্টিতে নয়তো ভিজে যাব। গাড়িটা এত দূরে দাঁড় করিয়েছে কেন কে জানে। দুজনেই কোনো রকমভাবে দৌড়ে গাড়িতে এসে উঠলাম। সঙ্গে সঙ্গে অরুণ রেগে বলল, কিরে, এত দূরে গাড়িটা থেকে দাঁড় করালি, সেই তো ভিজে গেলাম। কিছুই বলল না সমরেশ। এই তোর গাড়িটা এরকম কেন? আর ভালো করে ফুল দিয়ে সাজাসনি বা কেন? করেছিলাম, সব নষ্ট হয়ে গেছে। ও, ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বুঝি? তো আর একবার করে নিতে পারতিস। গাড়িটাও কি পরিষ্কার করিসনি নাকি? কিরকম একটা কালো ছোপ ছোপ দাগ। এই গাড়ি নিয়ে বিয়ে করতে গেলে কিন্তু সবাই হাসবে। আচ্ছা। ঝড় বৃষ্টির মধ্যে গাড়িটা আবারও চলতে শুরু করেছে। সমরেশ কিরকম অদ্ভুতভাবে উত্তর দিচ্ছে। প্রতাপ অনেকবার জিজ্ঞাসা করেছে, কিন্তু সমরেশ কিছুই বলছে না। হঠাৎ অরুণ লক্ষ্য করে গাড়ির সামনে লুকিং গ্লাসে ড্রাইভারের মুখটা দেখা গেল। কি অদ্ভুত চেহারা! তার চোখ দুটো যেন বেরিয়ে এসেছে, আর গোটা শরীর যেন পোড়া। এটা কি দেখলাম? গাড়ি থামা। এই, কি হয়েছে তোর? কি হয়েছে? আমি যা দেখলাম তা বিশ্বাস করতে পারবি না। আমি একটা বিভৎস রূপ দেখলাম। ড্রাইভার কাকার শরীর পোড়া। কি বলছিস বলতো? ওই তো কাকা বসে আছে, সব তো স্বাভাবিকই মনে হচ্ছে। না না, আমি দেখলাম। এমন সময় ড্রাইভার কাকার সামনে থেকে পেছনে ঘুরে সামনের দিক থেকে পেছন দিকে মুখটা ঘোরায়। মুখটা অদ্ভুত হলেও সে স্বাভাবিক। বাবুরা বুঝি ভয় পেয়েছে? ড্রাইভারের হাসিটা দেখে দুজনে চমকে ওঠে।
অদ্ভুতভাবে ড্রাইভার হাসছে, চোখ দুটো যেন একটু বেশি অদ্ভুত। ওরা ভয় পায় না, ওরা ভূতে বিশ্বাসই করে না। কিরে, তাই তো? শহরে থাকাকালীন কতবার বলেছি তোরা তো বিশ্বাসই করিস না, তাহলে আজকে ভয় পেলি বল? আমি তো দেখলাম, কিন্তু এখন মানে না, মানে না, ঠিক আছে, আমি মনে হয় ভুল দেখেছি। ভূত বলে কিছু হয় না, বুঝলি? চল গাড়ি চালা। গাড়ি আবার চলতে শুরু করে। হঠাৎ প্রতাপ লক্ষ্য করে একটু আগে এই রাস্তা দিয়ে সে গেছে। আসলে রাস্তার ধারে লেখা সাইনবোর্ডটা সে কিছুক্ষণ আগেই পেয়ে গেছে। এই আমরা কি একই রাস্তার মধ্যে আছি নাকি? তোরা কি না না, তা কি করে হয়? তোরা পথ ভুলবি কি করে? এটা তো তোদেরই এলাকা। হ্যাঁ, আমারও যেন তাই মনে হচ্ছে। গাড়ির ভেতরে বসে থেকে গাড়ির বাইরে যে গাছপালা এবং বাড়িগুলো যেন আবারও দেখছি। কিরে সমরেশ, ব্যাপারটা কি বলতো? আমরা কি একই রাস্তায় ঘুরপাক খাচ্ছি? হ্যাঁ রে ভাই, আজকে নাকি বিয়ে। তুই কি আমাদের আজকে ভয় দেখানোর চেষ্টা করছিস? তবে শোন, ভয় আমরা পাই না। সত্যি সত্যি ভয় পাস না? আরে তোর আজকে বিয়ে, তুই আজকে ভূতের যা যা গল্প শুনেছিস সব প্রমাণ করবার জন্য কি উঠে পড়ে লেগেছিস বলতো? একই রাস্তা দিয়ে বারবার গাড়ি নিয়ে যাচ্ছিস, এরকম গল্প তো তোর কাছ থেকে শুনতাম। তুই আমাদের সঙ্গে যখন হোস্টেলে থাকতিস তখন বলতিস, বিশ্বাস করতাম না। তাহলে কেন এরকম করছিস বলতো? এই মজা ভালো লাগছে না কিন্তু। আর তোর জন্য মেয়েটা অপেক্ষা করে বসে আছে। এমন সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটে। গাড়িটা হঠাৎই ঝাঁকুনি দিয়ে থামিয়ে দেয় ড্রাইভার। গাড়ির সামনে বসে থাকা ড্রাইভার আর সমরেশ আস্তে আস্তে তাদের ঘাড় ঘোরাতে শুরু করে। কোনো মানুষ যে 90 ডিগ্রি ঘাড় এভাবে ঘোরাতে পারে, কিন্তু সেটা না দেখলে কেউ বুঝতে পারবে না। আস্তে আস্তে তারা ঘাড় ঘুরিয়ে খিলখিল করে হেসে ওঠে চোখের সামনে। তাদের স্বাভাবিক মুখগুলো বিভৎস পোড়া মুখে পরিণত হয় আর খিলখিল করে বলে, বাবুরা বুঝি ভয় পেয়েছে? এসব কি হচ্ছে? কি হচ্ছে? অমরেশ, এসব কি? এসব কি হচ্ছে? আমাদেরকে গাড়ি থেকে নামতে হবে, আমাদেরকে গাড়ি থেকে নামতে হবে, নামতে হবে আমাদেরকে। কিরে, বিশ্বাস হচ্ছে এবার? হ্যাঁ, ওরা ভেবেছে সব কিছুই মিথ্যে। ভয় আতঙ্কে দুজনের চোখ বিস্ফারিত হয়ে যায়। তাকিয়ে থাকে অদ্ভুতভাবে দুজনে। চোখের সামনে দুজন এইরকম দেখে দুজনে গাড়ি থেকে নেমে দৌড়তে শুরু করে, আর পেছন দিকে তারা শুনতে পায় সমরেশের অট্টহাসি। কোথায় পালিয়ে যাবি? কোথায় পালিয়ে যাবি? এখানেই আসতে হবে। পালাতে পালাতে দুজন এক সময় হাঁপিয়ে ওঠে, রাস্তার ধারে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। কোথায় যাচ্ছি বুঝতে পারছি না তো। ওই যে একটা সাদা গাড়ি এগিয়ে আসছে। সাহায্য চাইতে হবে আমাদের। আমরা মনে হয় প্রেতের পাল্লায় পড়েছি। সমরেশ যা বলতো সবই ঠিক, কিন্তু সমরেশ, আমার মনে হচ্ছে ও সমরেশ নয়, ওরা অন্য কেউ। এই সময় দূর থেকে একটা সাদা গাড়ি এগিয়ে আসে ওদের দিকে। ওরা হাত দেখায়, গাড়ি থামায়। গাড়িটাতে উঠতে গিয়ে যা দেখে তাতে চমকে ওঠে তারা। সামনের সিটে বসে আছে সমরেশ আর ড্রাইভার। এ কি?
আমাদেরকে পালাতে হবে, পালাতে হবে আমাদেরকে। কোথায় পালিয়ে যাবি? কোথায় পালিয়ে যাবি? এখানেই আসতে হবে। প্রতাপ আর অরুণ শুকনো রাস্তা দিয়ে দৌড়তে শুরু করে। অচেনা জায়গায় কোথায় তারা দৌড়ে যাচ্ছে কিছুই বুঝতে পারে না। দৌড়তে দৌড়তে একটা গাছের তলায় এসে দাঁড়ায়। সেই গাছটার এখনো কিছুটা অংশ দাউ দাউ করে জ্বলছে। আমরা স্টেশনের কাছে চলে এসেছি। এই দেখ, গাছের তলায় একটা গাড়ি না? গাড়িটা থেকে কেমন একটা ধোঁয়া বেরোচ্ছে। প্রতাপ আর অরুণ সন্দেহের বশে গাড়িটার দিকে এগিয়ে যায়। এই দেখ, গাড়িটা শুকনো ফুল দিয়ে সাজানো। গাড়ির ভেতরটা। হঠাৎ করে গাড়িটা খুলে যায়। গাড়ি খুলে যেতেই ওদের চোখ বিস্ফারিত হয়ে যায়। গাড়ির সামনের সিটে বসে আছে দুটো আধ পোড়া দেহ। এই গাড়িটা চেনা চেনা লাগছে না? এই গাড়িটা করেই তো সমরেশ আমাদের নিতে এসেছিল। আর এই গাড়িটায়। আর কিছু বলতে পারে না প্রতাপ। তার মানে সমরেশ আর ড্রাইভার? না না, এটা হতে পারে না। এমন সময় পেছন দিক থেকে একটা সাদা গাড়ি এসে থামে। সেখান থেকে নেমে আসে ড্রাইভার আর সমরেশ। তারা আস্তে আস্তে এগিয়ে আসে তাদের দিকে। পালা ভাই, পালা। ওইদিকে প্ল্যাটফর্ম, ওইদিকে পালাতে হবে। কিন্তু বড় গাছের ডাল যেন প্রতাপ আর অরুণকে জড়িয়ে ধরে। কিছুতেই সেখান থেকে তারা নিকে মুক্ত করতে পারে না। এসব কি হচ্ছে, কি হচ্ছে? দুজনেই খুব ভয় পেয়ে যায়। সামনের দিকে এতটাই দেরি হয়ে গেছে, সমরেশ আস্তে আস্তে তার শরীরের পচা মাংস খসে খসে পড়ছে। কিরে, বিশ্বাস হলো এবার? আমরা তো তোর কোনো ক্ষতি করিনি ভাই, ছেড়ে দে, আমাদের ছেড়ে দে। সমরেশ আর ড্রাইভার বিভৎস রূপ দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসে তাদের দিকে। এমন সময় ভয়ে দুজন জ্ঞান হারায়। এই তো জ্ঞান ফিরেছে। উফ, বাঁচা গেল। ওনাদের হাসপাতালে পাঠাও, হাসপাতালে পাঠাও, জলদি করো। কাল রাতেই সমরেশের বিয়ে ছিল। ছেলেটা বড্ড ভালো ছিল, কিন্তু বিয়ের রাতেই এরকম মর্মান্তিক মৃত্যু আর মেনে নেওয়া যায় না। বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে। মনে হয় গাছের তলায় দাঁড়িয়ে ছিল গাড়িটা, আর তো ওখানেই আছে। আর বাজ পড়েছে কাল রাতে, যা ঝড় বৃষ্টি হচ্ছিল, বাপরে বাপ। সে বাজের আঘাতেই মৃত্যু। কি আর করা যাবে? এদের এদের হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ,